মাইক্রোস্পোরোজেনেসিস কথাটার অর্থ কি? দ্য প্রসেস বায়োস স্পোর ইজ ফর্ম অ্যাজ দ্য এন্থার ডেভেলপস সেল অফ দ্য স্পোরোজেনাস টিস্যু দ্যাট ইজ আন্ডারগো মেয়োটিক সেল ডিভিশন টু ফর্ম মাইক্রোস্পোর টেট্রাড। তাহলে কি হচ্ছে যে এই মাইক্রোস্পোর মাদার সেল বাই দ্য প্রসেস অফ রিডাকশন ডিভিশন প্রডিউস স্পোর টেট্রাড। ক্লিয়ার হলো? তাহলে এগুলো হচ্ছে এন আর এটা হচ্ছে 2n। নেক্সট, হোয়াট উড বি দ্য প্লয়েডি অফ দ্য টেট্রাড বলেই দিলাম। তাহলে এন হবে প্লয়েডি, হ্যাপ্লয়েডি হবে। ওকে, হ্যাপ্লয়েডি হবে, কোনো অসুবিধা নেই। নেক্সট, অ্যাজ ইচ of the cell of sporogenous tissue 2n is capable of giving rise to microscopic tetrad, each one is potential। তার মানে প্রত্যেকটা স্পোরোজেনাস টিস্যুর প্রত্যেকটা কোষের ক্ষমতা আছে মাইক্রোস্পোর মাদার সেল তৈরি করার। দ্য প্রসেস অফ ফর্মেশন অফ মাইক্রোস্কোপ যেভাবে তৈরি হলো ফ্রম মাইক্রোস্পোর পোলেন মাদার সেল যেটা বলছিলাম, পোলেন মাদার সেল হলে তাহলে 2n হবে, স্পোর মাদার সেল 2n, যাই হোক মাদার কথা থাকলে 2n। থ্রু হুইচ মেয়োসিস যেটা হচ্ছে প্রসিডিওর, তাকে বলছি আমরা মাইক্রোস্পোরোজেনেসিস, জেনেসিস অর সিনথেসিস। The microspores as they are formed are arranged in a cluster। তাহলে ক্লাস্টার চারটের মধ্যে যেটা বলছিলাম ক্লাস্টার হিসাবে থাকবে, এই যে ক্লাস্টার হিসাবে আছে 4, সেই জন্য বলছি মাইক্রোস্পোর টেট্রাড বলছি, চারটে আছে। অ্যাজ অ্যান্থার ম্যাচিওর, যত ম্যাচিওর হচ্ছে ডিহাইড্রেটেড হচ্ছে এবং মাইক্রোস্পোরগুলো একে অন্যের থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং তখন তাকার পোলেন গ্রেন বলছি এবং তার পোলেন গ্রেন হিসেবে ডেভেলপ হচ্ছে। ইনসাইড ইচ মাইক্রোস্পোরেঞ্জিয়াম, এবং মাইক্রোস্পোরেঞ্জিয়াম ভেতরে সেভারেল থাউজেন্ড অফ মাইক্রোস্পোর তৈরি হচ্ছে বা পোলেন গ্রেনস আর ফর্ম দ্যাট আর রিলিজড উইথ দ্য ডিসেন্স অফ অ্যান্থার। তাহলে ওই যে স্টোমোডিয়ামের মাধ্যমে তখন বাস্ট করার পর লম্বা ছিঁড়ে গেল, ডিসেন্ট করলো মানে ছিঁড়ে গেল, স্প্লিটিং হলো এবং সমস্ত অ্যান্থারগুলো বাইরে আসলো। এবার সেটা তোমার পলিনেশন হবে, পলিনেশনটা হবে কি হবে না, সেটা অটোগামী হবে না গাইটেনোগামী হবে না তোমার হচ্ছে জেনোগামী হবে, কি প্রসিডিউর হবে সেটা পরবর্তী কি, সেটা ক্লিস্টোগামাস ফ্লাওয়ারের মধ্যে একরকম হয়, বিভিন্ন ফ্লাওয়ারের মধ্যে বিভিন্ন রকম, সেগুলো আমরা পরে আসবো। নেক্সট হচ্ছে পোলেন গ্রেন, মানে পরাগরেণু সম্বন্ধে আমরা জানবো। দ্য পোলেন গ্রেন রিপ্রেজেন্ট মেল গ্যামেটোফাইট, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পোলেন গ্রেন, পরাগরেণুই কিন্তু হচ্ছে পুরুষ লিঙ্গধর উদ্ভিদ, আর জাইগোট যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু আর লিঙ্গধর উদ্ভিদ থাকলে তখন স্পোরোফাইটিক জেনারেশন চলে গেল। যেমন তোমার হচ্ছে ফিমেল যদি হয়, ফিমেলের ক্ষেত্রে আমরা জানি কি 8টি নিউক্লিয়াস এবং 7টি অথবা 7টি কোষ দশা অবস্থান আমরা পাই হচ্ছে যে ওগুলোর মধ্যে স্যাক, সেটাই হচ্ছে তার ফিমেল গ্যামেটোফাইট। সেই জন্য পোলেন গ্রেনসের ক্ষেত্রে আমরা জানি, বুঝে গেলাম যে মেল গ্যামেটোফাইট তৈরি হচ্ছে কোথার থেকে না, এই পোলেন গ্রেন থেকে। অ্যান্থার অফ হিবিস্কাস সাইনেন্সিস কার বিজ্ঞান সম্বন্ধের নাম? জবা ফুল, ঠিক আছে। হিবিস্কাস অর এনি আদার ফ্লাওয়ার ডিপোজিশন অফ ইওলিস পাউডার, তুমি হাত দিলে দেখতে পাবে হালকা হলুদ রঙের পাউডার পোলেন গ্রেন তোমার হাতে লেগে যাবে, অবজার্ভ। দ্য ভ্যারাইটি অফ দ্য আর্কিটেকচার অফ পোলেন গ্রেন, সত্যি পোলেন গ্রেনের বাইরে যে আর্কিটেকচার থাকে সেটা দেখার মতন, পোলেন গ্রেনের সাইজ দেখার মতন, বিভিন্ন রকম ভ্যারাইটি, ডাইভার্সিফিকেশান আছে। তার কারণ হচ্ছে তাদের ডিসপার্সাল অফ সিডস, এবং শুধু তাই নয়, তাদের বিভিন্ন ধরনের পলিনেটরকে কালেকশন করার জন্য তাদের পোলেন গ্রেনের আকৃতি চেঞ্জ হয়েছে, তাদের অ্যাডিসিভ হয়েছে, কোনো জায়গায় তুলোর বা হাওয়ায় উড়ে যাওয়ার জন্য তাদের পাখনা গজিয়েছে, পাখনার মতন হয়েছে, যেমন আমরা পাইনাসের ক্ষেত্রে দেখতে পাবো, ভেরিয়াস টাইপ। সেই জন্য ভ্যারাইটি অফ আর্কিটেকচার অফ পোলেন গ্রেন, দ্যাট ইজ সাইজ, শেপস,
কালার্স ডিজাইন আর সিন অন ফ্রম ডিফারেন্ট স্পিসিস। দেখো, তুমি যখন একটা আম খেলে, তোমাকে কিন্তু আম গাছ কিন্তু ইউজ করে ফেললো কী হিসাবে? ডিসপার্সাল অফ, মানে ওর বংশবৃদ্ধি করার জন্য। কিন্তু তুমি যখন গম খেলে, তুমি যখন চাল খেলে, তখন কিন্তু তুমি মার্ডারার, তুমি হত্যা করলে। কেন? কারণ তুমি যখন কোনো বীজকে খেয়ে ফেলছো, সিডকে খেয়ে ফেলছো, তখন তোমার তার আর বংশবৃদ্ধি করতে দিচ্ছ না। তাহলে তুমি কি ওয়ান টাইপ অফ পেরি। কিন্তু তুমি যখন তার ফ্রুটটা খাচ্ছ, তুমি তখন কিন্তু হেল্প করছো তার বংশবৃদ্ধিতে। এটা কিন্তু বোঝার চেষ্টা করো। খুব ভাইটাল লাইন বললাম, ডিটেলসে এগুলো তো বলা এখন সম্ভব নয়। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, SEM, এর মাধ্যমে এরকম কিন্তু ডায়াগ্রাম অফ পোলেন গ্রেন পাওয়া গেছে, বিভিন্ন মেল গ্যামেটোফাইট, বিভিন্ন রকম দেখতে। এটা অ্যাকর্ডিং টু এনসিইআরটি ডায়াগ্রাম। পোলেন গ্রেনস আর জেনারেলি স্পেরিক্যাল, সাধারণত গোলাকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা। মাইক্রোমিটার, মিউএম, মোটামুটি 25 থেকে 50 মাইক্রোমিটার, একদম খুব সোজা মনে রাখাটা। কারণ তুমি কিসের সঙ্গে মিল করবে? অ্যাফারেন্ট অ্যান্ড ইফারেন্ট আর্টারি অফ গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসের অ্যাফারেন্ট অ্যান্ড ইফারেন্ট। অ্যাফারেন্ট হচ্ছে 50 মাইক্রোমিটার, ইফারেন্ট হচ্ছে 25 মাইক্রোমিটার। যদি এটা মনে রাখতে পারো, তাহলে এই মাইক্রোমিটার স্পেরিক্যাল মোটামুটি পোলেন গ্রেনের আকারও মনে রাখতে পারবে। ইট হ্যাজ প্রমিনেন্ট 2 লেয়ার, দুটো লেয়ার থাকে। বাইরেটাকে এক্সাইন বলে, ভেতরটাকে ইনটাইন বলে। বাইরেটাকে এক্সাইন, ভেতরটাকে ইনটাইন বলা হয়। এক্সাইন অর হার্ড আউটার লেয়ার, এই এক্সাইন, এটা কিন্তু এনসিইআরটিতে নেই, কিন্তু এটা মনে রাখো। এটাও কিন্তু, তার মানে কি, এই যে পোলেন গ্রেন, আমি একটু এঁকে দেখাই। এই পোলেন গ্রেনের এটা হচ্ছে ইন্টার্ন, ঠিক আছে? এর বাইরে থাকছে হচ্ছে, এ তো এরকম থাকে, কারণ এর বিভিন্ন জায়গায় ছিদ্র, মানে ফাঁকা জায়গা থাকবে যেখানে স্পোর পোলেন থাকবে না। যাই হোক, আমি পুরোটা এরকম করে দিলাম, একটা জায়গায় রেখে দিলাম। তো এই আউটারটা আবার দুটো লেয়ার থাকে। তাহলে এটাকে বলছি হচ্ছে ইনটাইন, আর এই টোটালটাকে বলছি হচ্ছে এক্সাইন। এই এক্সাইনের এই বাইরেরটাকে, আউটারটাকে বলছি সেক্সাইন, আর এই ভেতরের লেয়ারটাকে বলছি হচ্ছে নেক্সাইন। তাহলে এই যে তোমার পোলেন গ্রেনের কিন্তু এই হচ্ছে মেইনলি, আমরা অ্যাকর্ডিং টু এনসিইআরটি, এক্সাইন আর হার্ড আউটার লেয়ার, আর এনটাইন হচ্ছে থিন লেয়ার। The hard outer layer of pollen grains called exine is made up of sporopollenin. Very important টার্ম, ভুলবার চেষ্টাও করো না, ভুলতে গেলে পরে বিপদ। কোশ্চেন পড়বে। স্পোরোপলিন দিয়ে তৈরি, হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেজিস্ট্যান্ট অর্গানিক ম্যাটেরিয়াল। সেই জন্যই তো পদ্মর ফুল ওইটুকু দেখছি, কিন্তু পদ্মর বীজ জলের তলে কয়েক বছর কিন্তু থাকবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু নন বায়োডিগ্রেডেবল। ইট ক্যান উইথস্ট্যান্ড হাই টেম্পারেচারকে সহ্য করতে পারে, অ্যাসিডকে সহ্য করতে পারে, অ্যালকালকে সহ্য করতে পারে, ওয়াটারকে সহ্য করতে পারে, ময়েশ্চারকে সহ্য করতে পারে। অর্থাৎ অ্যাক্সিন ইজ মেড আপ অফ স্পোরোপোলেনিন, এবং ফসিল হিসাবে এই জন্য কিন্তু আমরা একে রেখে দিতে পারি, এবং একে যদি 196 টেম্পারেচারে রেখে দিতে পারি, তাহলে কিন্তু আমরা ক্রায়ো প্রিজার্ভেশনের মাধ্যমে এরা প্রিজার্ভ করতে পারবো। স্পোরোপোলেনিন হচ্ছে ফ্যাট জাতীয় পদার্থ, কিন্তু এটা কোনো এনজাইম দিয়ে একে ডাইজেস্ট করা যায় না। যেটা বলছে নো এনজাইম দ্যাট ডিগ্রেডস স্পোরুলিন ইজ সো ফার নোন, তাহলে কোনোটা এখন পর্যন্ত পাওয়া যায়নি। পোলেন গ্রেন এক্সাইন হ্যাজ প্রমিনেন্ট অ্যাপারেচার কল্ড
জার্ম পোর্স। তাহলে এই যে ইনটাইন এর বাইরে যে এক্স সাইন থাকে এরকম অনেক স্পোর থাকবে, এগুলো কিন্তু প্রত্যেকটাই পোর, ঠিক আছে। যে কোনো জায়গার থেকে এই ইনটাইনটা বেরোতে পারে, যে কোনো জায়গা থেকে বেরোতে পারে, ঠিক আছে। সেটাই বলা হচ্ছে জার্ম স্পোর থাকবে হোয়ার স্পোরোপোলিন অ্যাবসেন্ট, যেখানে স্পোরোপোলিন নেই, এই পোরের এইসব জায়গায় কোনো স্পোরোপোলিন থাকবে না, সেই জন্য বেরোতে পারে। ওয়েল প্রিজার্ভ ফর ফসিল অ্যাজ ফসিল বিকজ অফ দ্য প্রেজেন্স অফ স্পোরোপোলিন, যেটা বলছিলাম। দ্য এক্স সাইন এক্সিবিট এ ফ্যাসিনেটিং অ্যারি অফ প্যাটার্ন অ্যান্ড ডিজাইন। তাহলে এই ডিজাইনগুলো হয় হচ্ছে এর জন্যই এক্স সাইন। নেক্সট একটা কোশ্চেন, যে কোশ্চেনটা কি বলছে, এক মিনিট, why do you think the X sign should be hard? What is the function of jump? দুটো করেছে, শক্ত কি আর আর কাজ কি জাম্প করে। ইয়েস, এক্স সাইন শুড বি হার্ড বিকজ ইট প্রোটেক্টস পোলেন গ্রেন বাই হুইচ পোলেন গ্রেন ডেভেলপস নর্মালি ফ্রম সেভার কন্ডিশনভাবে প্রোটেক্ট করতে পারে। ইট ইজ দ্য আউটারমোস্ট লেয়ার মেড আপ অফ স্পোরোপোলিন হুইচ প্রোটেক্টস পোলেন গ্রেন from harsh environment. Harsh environment, high temperature, high acidity, high alkalinity, deep moisture, deep water, যে কোনো কন্ডিশনে। দো জাম্প or pollen grain tube develops come out, তাহলে থ্রো জাম্পোর থেকে পোলেন টিউব আসে। ফাংশন অফ জাম্পোর কী বলছে, এক নম্বর হচ্ছে এমার্জেন্স অফ রেডিকেল। রেডিকেল কাকে বলা হয়, বর্ণমূল, যেটা প্রথম বেরিয়ে আসে। রেডিকেল মানে হচ্ছে বর্ণমূল, ভুল করো না কিন্তু। অ্যাবজর্পশন অফ ওয়াটার ফর সিড জার্মিনেশন, তার জন্য কাজ করবে। আর কি, ইনিশিয়েশন অফ পোলেন টিউব বৃদ্ধি বের করার জন্য। রিলিজ অফ মেল গ্যামেটস, এ জার্ম পোর ইজ এ স্মল পোর ইন দ্য পোলেন গ্রেন পোর্স আউটার ওয়াল from which the germ tube exit at germination. In time, 3 inner wall. তাহলে ভিতরে thin inner. The thin inner wall of pollen grain is called intine. It is thin and continuous layer. তাহলে discontinuous layer হচ্ছে exine, discontinuous layer, because germ pore present only in outer wall of pollen grain, যেখানে স্পোরোপোলিন নেই, কিন্তু কন্টিনিউয়াস লেয়ার হচ্ছে ইনটাইন, এবং এর লেয়ারটা হচ্ছে সেলুলোজ দিয়ে এবং পেকটিন দিয়ে তৈরি। ভেরি ইম্পর্টেন্ট, সেলুলোজ অ্যান্ড পেকটিন দিয়ে এর লেয়ারটা তৈরি হয়, মনে রাখতে হবে। দ্য সাইটোপ্লাজম অফ পোলেন গ্রেন ইজ সারাউন্ডেড বাই এ প্লাজমা মেমব্রেন। গুড, প্লাজমা মেমব্রেন তো অবশ্যই থাকবে, এটার বলার অপেক্ষা রাখে না। এই ডায়াগ্রামটা দেখো, এই ডায়াগ্রামটা এই যে স্পোর টেট্রাড, এতে কী বলা হচ্ছে, এনলার্জ ভিউ অফ পোলেন গ্রেন টেট্রাড মানে স্পোর টেট্রাড। আর বি, এই বিতে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। বিতে বলা হচ্ছে যে স্টেজ অফ মাইক্রোস্পোর ম্যাচিউরিং পোলেন গ্রেনস মেনলি গ্যামেটোফাইট। তাহলে এই যে স্পোর টেট্রাড আউটার ওয়াল, আর হচ্ছে এগুলো হচ্ছে কমন ওয়াল, একটু মেড আপ অফ দিয়ে, এটা কী দিয়ে তৈরি না, ক্যালোজ দিয়ে তৈরি, যেটা প্রথমে বলেছিলাম, মনে করে দেখো। ক্যালেজ এনজাইম সিক্রেশন করে অ্যামিবয়েড সেল অফ টেপেটাম, যেটা এই ক্যালোজকে ডাইজেস্ট করে এবং এই মাইক্রোস্পোরগুলো বেরিয়ে আসে। দেখো কোশ্চেনগুলো কিন্তু করতেই পারে, পড়েই যাচ্ছে কিন্তু, অর্থাৎ তোমাকে বুঝতে হবে। এবার কীভাবে ডেভেলপড হয় পোলেন গ্রেন। পোলেন গ্রেন যখন বেরিয়ে আসছে তখন কি হচ্ছে না, স্টেজ অফ মাইক্রোস্পোর ম্যাচিউর হচ্ছে। এটা প্রথম হচ্ছে ভ্যাকুল তৈরি হয়, দুটো নিউক্লিয়াস একটা আছে। নেক্সট অ্যাসিমেট্রি হয়, অ্যাসিমেট্রি হচ্ছে, এগুলো কিন্তু সব এন, ভালো করে বুঝে রাখো, এগুলো এন, এটাও এন। তাহলে অ্যাসিমেট্রি স্পিন্ডেল তৈরি হলো। অ্যাসিমেট্রি হলো মানে কি, অসমান, তাহলে একটা ছোট কোষ তৈরি হবে, একটা বড় কোষ তৈরি হবে, অ্যাসিমেট্রিক স্পিন্ডেল। বুঝতে পেরেছো কিনা জানি না। এই কোষের এইরকম হয়েছে, নিউক্লিয়াসটা ছিল এইরকম তৈরি হয়েছে,
তাহলে এখানে ক্রোমোজোমগুলো ছিল এখানে, তাহলে এইখানে যখনই ভাগ হলো তখন ভাগ হয়ে কী হলো না একটা বড় কোষ তৈরি করলো আর একটা ছোট কোষ তৈরি করলো। এই বড় কোষটাকে বলছি ভেজিটেটিভ বিগার সাইজ ভেজিটেটিভ সেল, আর ছোট করে বলছি জনন কোষ বা জেনারেটিভ সেল। তাহলে টু সেল ভালো করে বুঝে নাও, এখানে টু সেল অবস্থায় থাকছে যখন হচ্ছে, এবং এই টু সেল অবস্থায় কিন্তু 60% অ্যাঞ্জিওস্পার্ম বেরিয়ে আসে এবং বাকি 40% হচ্ছে থ্রি সেল। থ্রি সেল বলতে কি, এই যে জেনারেটিভ সেল ফার্দার পোলেন টিউবে গিয়ে দুটো মাইক্রো নিউক্লিয়াস তৈরি করে, ঠিক আছে। সেখানে বলছে স্মল অ্যান্ড স্পেন্ডেল শেপেড জেনারেটিভ সেলস ফ্লট ইন সাইটোপ্লাজম অফ ভেজিটেটিভ, পুরো ভাসমান অবস্থা থাকবে। আর লার্জ ভেরি ইম্পর্টেন্ট লার্জ ইরেগুলার শেপ, এই নিউক্লিয়াসটা হচ্ছে ইরেগুলার শেপ, ভেরি ইম্পর্টেন্ট। রেগুলার শেপ না, এরকম গোলাকার না, এরকম ইরেগুলার শেপ নিউক্লিয়াস প্রেজেন্ট ইন দ্য ভেজিটেটিভ সেল, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ এখান থেকে প্রশ্ন করবে, এই লালটা লেখাগুলো কিন্তু আমি লিখেছি, কিন্তু এনসিইআরটিতে এই কথাগুলো আছে। আর এখানে যে ডায়াগ্রামটা দিয়েছি এটা আউট অফ এনসিইআরটি, কিন্তু বোঝার সুবিধার জন্য কি হচ্ছে, এটা হচ্ছে মাইক্রোস্পোরোসাইট, মানে যেটা হচ্ছে মিওসাইট, যেগুলো হচ্ছে তোমার কি হবে না মেয়োসিস সেল ডিভিশন হবে, সেটাকে বলা হয়েছে। তার মানে এই যে স্পোর টেট্রাড, এই স্পোর টেট্রাড তৈরি হওয়ার আগের প্রসিডিওরটা এখানে দেখানো হয়েছে। কীভাবে দেখানো হয়েছে না, এটা 2N ছিল, 2N নিউক্লিয়াস, তারপরে মেয়োসিস ফার্স্ট মেয়োটিক ডিভিশন দুটো, তার মানে এখানে N হয়ে গেল, তারপর সেকেন্ড মেয়োটিক মাইক্রো ডিভিশন চারটে, যে স্পোর টেট্রাড মাইক্রোস্কোপ। এই স্পোর টেট্রাডের পরের প্রসিডিওর হচ্ছে এইটা, যাতে তুমি বুঝতে পারো। When pollen grain is mature, it contains two cell, vegetative cell, large cell and generative cell. Vegetative cell কি? This cell is bigger, has abundant food. তাহলে খাদ্য দেবে কে? ফুড রিজার্ভ করে রাখবে কে? ভেজিটেটিভ সেল। অ্যান্ড এ লার্জ ইরেগুলার শেপ নিউক্লিয়াস থাকবে ভেজিটেটিভ সেলে, মনে রাখো। জেনারেটিভ সেল স্মল এবং ফ্লট করে ভেসে থাকবে সাইটোপ্লাজম অফ ভেজিটেটিভ সেল। ইট দ্যাট ইজ জেনারেটিভ সেল বা জনন কোষ স্পিন্ডেল শেপেড, এবং এটা হয় এরকম ধরনের স্পিন্ডেল শেপেড সেল। আর এটা হচ্ছে তোমার বিগ সাইজ, যেটা হচ্ছে তোমার ভেজিটেটিভ সেল, আর এটা হচ্ছে জেনারেটিভ সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। ওভার 60% অফ অ্যাঞ্জিওস্পার্ম পোলেন গ্রেন, যেটা আগে বললাম টু সেল অবস্থা, এই দু সেল অবস্থাতেই কিন্তু সেটা বেরিয়ে আসবে, একটা ভেজিটেটিভ একটা জেনারেটিভ সেল। বাকি 40% ইন দ্য রিমেনিং স্পিসি জেনারেটিভ সেলস ডিভাইডস মাইটোটিক। কোনটার মাইটোটিক ডিভাইড করলো? ভেজিটেটিভ সেল কিন্তু ডিভাইড হলো না, মাইটোটিক সেলটা ডিভাইড করলো, ডিভাইড করে দুটো মেল গ্যামেটস, দ্যাট ইজ মেল নিউক্লিয়াস বলা হয়, বিফোর পোলেন গ্রেইন আর স্টার্টেড ইন সেট, যখন বেরিয়ে আসবে তার আগে। আর আরেকটা এই প্রসঙ্গে একটা বলি, ল্যান্ডিং করলো যখন, এই ল্যান্ডিং করলো যখন কোথায়? স্টিগমাতে। দু রকম আসতে পারে, একটা আসতে পারে টু সেল, আরেকটা এই টু সেল যেটা আসবে, আরেকটা আসতে পারে কি থ্রি সেল, এইরকম আর এইরকম। এই থ্রি সেলটার কোনো সমস্যা নেই। আর টু সেলটা যখন আসলো, যখন এই টিউব তৈরি হলো, এই সেলটা যখন এখানে আসলো, এখানে এসে দুটো আলাদা নিউক্লিয়াস তৈরি হবে, ঠিক আছে। কোথায়? পোলেন টিউবে। এটা হচ্ছে স্টেলের মধ্যে দিয়ে যাবে। তাহলে দুটোর ক্ষেত্রে দুরকম। থ্রি সেল যদি হয় সেভাবেই প্রবেশ করবে, আর টু সেল যদি হয় তাহলে কিন্তু পোলেন টিউবে ওটা আবার জেনারেটিভ সেল ভাগ হয়ে যাবে। সেখানে বিফোর পোলেন গ্রেইনস আর সেট থ্রি সেল তৈরি হয়ে যাবে, 1 and 2 সেল হবে। পোলেন গ্রেইনস অফ মেনি স্পিসিস কজ সেভার অ্যালার্জি তৈরি করে। আমরা জানি বঙ্কিয়াল অ্যাপ্লিকেশনস তৈরি করে, যে ইন সাম পিপল, কিছু কিছু মানুষের ক্ষেত্রে, অফেন লিডিং টু ক্রনিক রেসপিরেটরি ডিসঅর্ডার, দ্যাট ইজ অ্যাজমা হতে পারে এবং বঙ্কাইটিসও হতে পারে। অ্যাজমা বঙ্কাইটিস সম্বন্ধে আমরা আলোচনা করেছি হিউম্যান ফিজিওলজিতে। বঙ্কাইটিস অ্যাপ্লিকেশনস মানেটা কি? যখন কি হবে না, ইফ দ্য অ্যালার্জি ইজ ইন ব্রঙ্কাই,
then it is called bronchial affliction. It may be like bronchitis or bronchial asthma. Next, পার্থেনিয়াম। আমরা পার্থেনিয়াম সম্বন্ধে খুব অভিজ্ঞ। দেখো, দুটো কথা শোনো, দুটো ডেঞ্জারাস গাছ বা প্লান্ট আমরা আনন্দ সহকারে বা আমাদের অজান্তে নিয়ে এসেছি। একটা হচ্ছে কি কচুরিপানা, একর্নিয়া, ওয়াটার অ্যাসিড বলেছি, তার ফুল এবং পাতার জন্য আমরা আদর করে নিয়ে এসেছি, নিয়ে এসে এখন ভুগছি, কারণ তার পেস্টিসাইড নেই। এবার পেস্টিসাইড কালচার করে যদি তাকে ধ্বংস করা যায়, এটা হচ্ছে জলের ক্ষেত্রে। টেরর অফ বেঙ্গল বলা হচ্ছে, টেরর অফ ইন্ডিয়াও হয়ে আসছে আস্তে আস্তে, এটা ইন কেস অফ ওয়াটার। আর পার্থেনিয়াম হচ্ছে ল্যান্ড টেরিস্ট্রিয়ালের ক্ষেত্রে। পার্থেনিয়ামের বিজ্ঞান নাম অনেকগুলো প্রজাতি আছে, আমি একটা প্রজাতির নাম দিয়েছি, হেস্টেরোফোরাস দিয়েছি। তো পার্থেনিয়ামকে অনেক সময় ক্যারট গ্রাসও বলা হয়। এটা কিন্তু গম বাইরের থেকে, আমেরিকা থেকে এসেছিলো, গমের সঙ্গে চলে এসেছিলো। তো এটাও কিন্তু আমাদের খুব ক্ষতিকারক করে, অ্যালার্জি সৃষ্টি করে, ইভেন গবাদি পশুর প্রচুর রোগের কারণ। কি বলা হচ্ছে, পার্থেনিয়াম অর ক্যারট গ্রাস দ্যাট কেম ইন্টু ইন্ডিয়া অ্যাজ contaminate with imported wheat has become ubiquitous, that is widespread in occurrence and cause pollen allergy, এবং এর থেকে পোলেন অ্যালার্জি হয়। হিউম্যান ইউজেস, মানুষ যে পোলেন গ্রেন ইউজ করে সেটা সম্বন্ধে আমরা একটু আলোচনা করি। এখন পোলেন গ্রেনের ট্যাবলেটস আছে, সিরাপ আছে, সেটা খেয়ে খায়, মানুষ খায়, ঘোড়াতে খাওয়ানো হয়, অ্যাথলিটসদের খাওয়ানো হয়, যাতে কি হয় না, যখন টেস্ট হয়, ডোপ টেস্টে যাতে না ধরা পড়ে এনার্জেটিক ট্যাবলেট। পোলেন গ্রেনস আর রিচ ইন নিউট্রিয়েন্টস, ভেরি ইম্পর্টেন্ট লাইন, পোলেন গ্রেনস আর রিচ ইন নিউট্রিয়েন্টস। ইট হ্যাজ বিকাম ফ্যাশন অফ রিসেন্ট ইয়ার, ফ্যাশনে করে, যাতে কি ইউজ পোলেন ট্যাবলেটস অ্যান্ড অ্যাজ ফুড সাপ্লিমেন্টস, ফুড কাজ করা। In Western countries, a large number of pollen products in the form of tablets and syrups are available. ঠিক আছে, pollen consumption has been claimed to increase the performance of athletics and রেসে যে ঘোড়াগুলো দৌড়য় তার জন্য, এবং যারা অ্যাথলেটিক্স করে তাদের এই ব্যবহার করার জন্য এগুলো ইউজ করা হয়। দেখতে পাচ্ছ তোমার অ্যাকর্ডিংলি এনসিআরটি ডায়াগ্রাম, এই ডায়াগ্রামে যে এটা 30 ট্যাবলেটস বি পোলেন ফ্রম ইংল্যান্ড, প্রতিদিন একটা করে খেতে হবে 30 দিনের জন্য। ন্যাচারালি কালেক্টেড পোলেট টিনি গোল্ডেন পট থেকে তৈরি করা হয়েছে। এরকম ধরনের পোলেন ট্যাবলেট, পোলেন সিরাপ ইউজ করা হয়। হোয়েন ওয়ান্স দে আর শেড যখন বেরিয়ে আসবে, পোলেন গ্রেনস হ্যাভ টু ল্যান্ড অন দ্য স্টিগমা কার, গাইনোসিয়াম, বিফোর দে লস ভাইব্রেটি ইফ দে হ্যাভ টু ব্রিং অ্যাবাউট দ্য ফার্টিলাইজেশন। কী বলতে চাইল, যখন পোলেন গ্রেন বেরিয়ে আসছে তাদের ভাইব্রেটি কিন্তু ডিপেন্ড করে 30 মিনিট থেকে কয়েক বছর পর্যন্ত। এই পোলেন গ্রেন যখন আসে তার ভায়োলিটি যদি না থাকে, স্টিগমাতে যতই বসুক না কেন, পড়ুক না কেন, ল্যান্ডিং করুক না কেন, তার থেকে কিন্তু ফার্টিলাইজেশন হবে না। সেই জন্য বলছে লাইনটা কি, হোয়েন ওয়ান্স দে, দ্যাট ইজ পোলেন গ্রেন, সেড পোলেন গ্রেনস হ্যাভ টু ল্যান্ড অন দ্য স্টিগমা বিফোর দে লস ভায়াবিলিটি, তার আগে, ইফ দে হ্যাভ ব্রিং টু অ্যাবাউট ফার্টিলাইজেশন। হাউ লং ডু ইউ থিঙ্ক দ্য পোলেন গ্রেন রিটেন ভাইবিলিটি, কত দিন পর্যন্ত হতে পারে? ইন সাম সিরিয়ালস, কিছু দানশস্য সাচ এজ রাইস অ্যান্ড হুইট, পোলেন গ্রেনস কত ভাইবিলিটি 30 মিনিট, মাত্র 30 মিনিট। অ্যান্ড সাম মেম্বার অফ রোজেসি, রোজেসি হচ্ছে একটা ফ্যামিলি, আমি ব্র্যাকেটে যেগুলো দিয়েছি সেগুলো একটু মনে রাখতে পারো, না রাখলেও কিছু না। রোজেসি রোজ, উদাহরণ হচ্ছে রোজ, মনে রাখতে পারো। লেগুমিনোসি, লেগুম থেকে এসছে, মানে যত রকম ছিম জাতীয় উদ্ভিদ আছে সব হচ্ছে লেগুমিনোসি। তাহলে ওই পি উদাহরণ দেওয়া আছে, পি প্ল্যান্ট হতে পারে, তারপরে তোমার বার্সিম হতে পারে, এগুলো সবই হচ্ছে লেগুমিনোসি। কালকা সুন্দর হতে পারে। সোলানেসি মানে কি, ব্রিঞ্জাল, ধুতরা যেগুলো আছে
সব এইগুলো কিন্তু ভেরিয়াস মান তাদের ভায়োলেট থাকে। তাহলে 30 মিনিট ভায়োলেট থাকে, মনে রেখো 30 মিনিট ভায়োলেট থাকে কাদের, না সিরিয়াল রাইস এবং হুইটের ক্ষেত্রে, এবং রোজেসি, লেগুমিনোসি এবং সোলানেসির গোত্রের যে সমস্ত উদ্ভিদ আছে তাদের কয়েক মাস পোলেন গ্রেন ভায়াবল থাকে। দ্য পিরিয়ড ফর হুইচ পোলেন গ্রেনস রিমেন ভায়াবল is highly variable, vary করে, and to some extent depends on the prevailing temperature। কিছুটা ডিপেন্ড করে টেম্পারেচার এবং হিউমিডিটির উপরে তাদের এগুলো ডিপেন্ড করবে। দ্য স্টোরিং সেমেন অর স্পার্ম, সিমেন অ্যান্ড স্পার্ম যদি স্টোর করতে অফ মেনি অ্যানিমেলস ইনক্লুডিং হিউম্যানের ক্ষেত্রে করা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। ইনসেমিনেশন মানে কি, disposition of sperm in the collecting area or vagina of female, তাকে বলে ইনসেমিনেশন। ইনসেমিনেশন একত্রিত করা। যদি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করতে হয় তাহলে আমাদের সিমেন বা স্পার্ম বিভিন্ন অ্যানিমেলের এবং কি মানুষেরও এটা প্রিজার্ভ করে রাখতে হয়। ইট ইজ পসিবল টু স্টোর পোলেন গ্রেন, পোলেন গ্রেনকেও আমরা স্টোর করে রাখতে পারি ফর a number of species for years in a liquid nitrogen minus 196 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে বলি ক্রায়োপ্রিজার্ভেশন। কি বলি, ক্রায়োপ্রিজার্ভেশন আমাদের জানা। তো কেন এগুলো করি না, দেখো যে কোনো সময় অ্যাডভান্স কন্ডিশনে কোনো একটা স্পিসিস কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। ক্রায়োপ্রিজার্ভেশনের মাধ্যমে যদি আমরা প্রিজার্ভ করে রাখতে পারি পোলেন গ্রেন এবং তোমার হচ্ছে ওভাম এগুলো রাখতে পারি, তাহলে এই সিড ব্যাংক, পোলেন ব্যাংক, তারপরে ওভাম ব্যাংক, স্পার্ম ব্যাংক হিসেবে রাখতে পারি, তাহলে কিন্তু জীব বা প্রজাতি নিশ্চিহ্ন হওয়া থেকে আমরা রক্ষা করতে পারবো। সেই জন্য বলছে পোলেন ব্যাংকস হতে পারে, সিড ব্যাংকস হতে পারে, ক্রপ ব্রিডিং প্রোগ্রামের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হবে। ইনসেমিনেশন কাকে বলে, যেটা এইমাত্র বললাম, ডিসপোজিশন অফ সিমেন ইন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট with sexual intercourse. The deposit of is made within the vagina or the cervix or vagina তে, এটা আমরা পরে পড়ব হিউম্যান রিপ্রোডাকশন ক্ষেত্রে। বাই আর্টিফিশিয়াল মিনস সাচ ইন্ট্রা ইউটেরাইনের আভ্যন্তরে, সেই জন্য ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন হয়, রাখা হয়। দ্য ডিপোজিট ক্যান বি মেড ডিরেক্টলি ইনটু ইউটেরাস। তার মানে কি, ইউটেরাসের মধ্যে সিমেন বা স্পার্মকে ডিপোজিট করা, আর্টিফিশিয়াল ডিপোজিট করাকে বলা ইনসেমিনেশন, অর ন্যাচারালি যদি হয় সেটাও ইনসেমিনেশন। দেন এই সিমেন বা স্পার্ম আস্তে আস্তে সেটা জরার ভিতর দিয়ে ফ্যালোপিয়ান টিউবের ভিতর দিয়ে চলে যাবে। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দ্য পিস্টিল অর কার্পেল অর মেগাস্পোরোফিল। ও একটা কথা বলা হয়নি, মাইক্রোস্পোরোফিল কিন্তু বলা যাবে কাকে, স্টেমেনকে। ভালো করে বুঝে নাও, স্টেমেন অর মাইক্রোস্পোরোফিল। স্পোরোফিল মানে রেণুপত্র। স্পোরোফিল যে সমস্ত পাতা রেণু ধারণ করে তাকে স্পোরোফিল বলে। মাইক্রোস্পোরোফিল মানে পুংরেণুপত্র, আর মেগাস্পোরোফিল মানে হচ্ছে স্ত্রীরেণুপত্র। এবার ঘটনা হচ্ছে কেন অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রেও তাই বলা হলো, এর পিছনে কারণ হচ্ছে, প্রধান কারণ হচ্ছে যেহেতু আমরা কিছুক্ষণ আগেই পড়ে এসেছি ফ্লাওয়ার ইজ নাথিং বাট মডিফাইড শুট, তাহলে এরকম যদি আমি আলাদা আলাদা করি, যেটা আমি পরবর্তীতে পড়বো, এখানে আমি আর বিশেষ ডিটেলসে যাব না। এরপর থেকে এই তোমার হচ্ছে আমি একটু ফাঁকা করে আঁকি, তার সুবিধা হবে। এটা হচ্ছে কি গাইনোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম, করোলা, ক্যালিক্স। ক্যালিক্সকে কে দিয়ে লিখি, বানান কিন্তু সিধি। আচ্ছা, এই যে
এগুলো কোথা থেকে বেরিয়েছে? এগুলো কিন্তু প্রত্যেকটা পর্ব থেকে বেরিয়েছে, নোট থেকে বেরিয়েছে, ঠিক আছে, নোট থেকে বেরিয়েছে। আর এই অংশগুলো হচ্ছে ইন্টার নোট। তো এগুলো, এই যে পার্টগুলো গাইনোসিয়াম, অ্যান্ডোসিয়াম, করোলা, এগুলো হচ্ছে মডিফাইড লিফ অফ এ প্ল্যান্ট। সেজন্য এগুলো কিন্তু এক একটা রেণুপত্র, যেহেতু এটা হচ্ছে স্ত্রী রেণুপত্র, এটা হচ্ছে পুং রেণুপত্র, সেই জন্য বললাম স্টেমেনকে আমরা বলতে পারি মাইক্রোস্পোরোফিল, মনে রেখো। আর মেগাস্পোরোফিল কার্পেলকে বলতে পারি আমরা, সেটা বলছি কি পিস্টিল, একই কথা, কার্পেল আর মেগাস্পোরোফিল। আর হচ্ছে মেগাস্পোরেঞ্জিয়াম, যার মধ্যে মেগাস্পোর তৈরি হয়, দ্যাট ইজ ওভিউল, ঠিক আছে। স্পোরাঞ্জিয়াম হচ্ছে যাকে মেগাস্পোরোফিল মাদার স্পোর থেকে, মেগাস্পোর মাদার মেগাস্পোর মাদার সেল থেকে মেগাস্পোর তৈরি হবে, দ্যাট ইজ ওভিউল তৈরি হবে, সেখান থেকে এমব্রায়ো স্যাক তৈরি হবে। ওভিউল কিন্তু এন, এমব্রায়ো স্যাকও এন। মেগাস্পোরাজিয়াম এটা কিন্তু এন নাও হতে পারে, হওয়াটা হতে পারে না, হয় না, কারণ স্পোরাঞ্জিয়াম থলি, রেণুস্থলী, ঠিক আছে। সেই জন্য এগুলো কিন্তু বুঝে পড়তে হবে। পেস্টিল, কার্পেল, স্টেমেন কিন্তু 2n, পেস্টিল কিন্তু 2n, কিন্তু যখন রেণু তৈরি হয়ে যাবে তখন কিন্তু এনে পরিণত হবে।